বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা বিশ্বের সাথে রাজ্য যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে। সিআইটিউ ঢাকা সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মন্ত্রী মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ একাধিক নেতৃত্ব। আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোর মার্কেটে ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানোর ঘটনায় নিহতদের স্মরণে বিশ্বব্যাপী দিনটি ঐতিহাসিক মে দিবস হিসেবে স্বীকৃতি পায়। শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিআইটিউ এবং সিপিএম এর উদ্যোগে ভোরে প্রভাত ফেরির মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এদিকে সারা বিশ্বের সঙ্গে রাজ্য জুড়েও যথাযথ মর্যাদায় সাথে পালিত হয় দিনটি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ বিকেলে রাজধানীর রবীন্দ্র ভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিআইটিউ ত্রিপুরা রাজ্য সভাপতি মানিক দে, সিআইটিউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য বাম নেতৃবৃন্দরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মানিক দে বলেন, বর্তমান পুঁজিবাদী সমাজে মালিকরা কটা টাকার বিনিময়ে শ্রমিকের সব সত্তা কিনে নিতে চাইছে। তিনি আরো বলেন, বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, আর সেই পৃথিবীর মধ্যে আমরা লক্ষ্য করছি কাজ করতে করতে মরে যান, কাজ করতে করতে তার কোনো বিশ্রাম নেই, তার পরিবারের সঙ্গে মিলতে পারে না, এবং তার যতদিন বেঁচে থাকার কথা ততদিন তার বাঁচার সুযোগ থাকে না। এই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সারা দুনিয়া, এটা পুঁজিবাদী দুনিয়া। মানুষকে যে মানুষের মতো ব্যবহার করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে মর্যাদা দেওয়া, যারা ইমারত তৈরি করে, ইমারত সৃষ্টি করে, যাদের হাতে সবকিছু তৈরি হয়, তাদের যে যথাযোগ্য মর্যাদা দেওয়া, এটা তারা স্বীকার করতে চাইছেন না। এরা মনে করছেন কিছু টাকার বিনিময়ে দর কষাকষি করে বিরাট শ্রমের বাজার এখন পৃথিবীতে, বেকারের সংখ্যা বাড়ছে, সেখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী লোককে ব্যবহার করে তার কর্মক্ষমতাকে সম্পূর্ণ নিংড়ে নিয়ে তাদের মুনাফার পাহাড় জমিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, ধ্বংসের কিনারে ঠেলে দেওয়ার জন্য আজকে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থাপনা সেই পথে হাঁটছে। সারা রাজ্যের সাথে উদয়পুর ও বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১২৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবসটি সোনামুড়া বিভাগের বিভিন্ন স্থানে পালিত হয়। সকালে বিভিন্ন সিপিএম পার্টি অফিস ও সিআইটিউ দপ্তরগুলির সামনে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান। সিপিএম কুলুবাড়ি অঞ্চল অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করেন অঞ্চল ও স্থানীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন অঞ্চল সম্পাদক শোভা মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। এদিকে সিআইটিউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন সোনামুড়া বিভাগীয় কমিটি যথাযথ মর্যাদায় পালন করে দিনটি। সকালে সিআইটিউ পতাকা উত্তোলন করেন সংগঠনের বিভাগীয় সহ সম্পাদক গোলাম মুস্তাফা। এছাড়া ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সংগঠনের শাখা সম্পাদক জীবন দাস। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারা পৃথিবীতে এই কর্মসূচিটা আজকে পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ আজকে সেই কর্মসূচি নিচ্ছে। শ্রমজীবী মানুষের বিশেষ করে যারা শ্রমিক অংশের ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দের জন্য যে লড়াই সংগ্রাম ১৯৮৬-১৮৮৬-তে শুরু হয়েছিল, পরবর্তী সময় ১৯০৪ খ্রিস্টাব্দে সারা পৃথিবী আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস যথাযথ মর্যাদার সহিত সারা পৃথিবী পালন করা হচ্ছে। আমরাও ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, অটো শ্রমিক ইউনিয়ন সহ সোনামুড়া বিভাগের সিআইটিউর অন্তর্ভুক্ত যত সংগঠনগুলো আছে সবাই মিলিতভাবে আজকে এই দিনটিতে ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে তারা শ্রমিক শ্রেণীর কাছে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে বিস্তারিত ব্যাখ্যা সহ সেখানে প্রোগ্রাম সেখানে নিয়ে নেওয়া হয়েছে এবং বিকালবেলা বিভাগের প্রত্যেক অঞ্চলে সেখানে মিছিল এবং পথসভা করে আজকের দিনের। এদিকে টিএমএসইউর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি দৌড় প্রতিযোগিতা, যাতে 23 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কমলপুর মহকুমা সিআইটিউ বিভাগীয় কমিটির উদ্যোগে ওই দিন ভোরবেলা প্রভাত ফেরি শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
তারপর মানিকভান্ডার বাজার থেকে শতাধিক রিকশা নিয়ে কমলপুর শহরে মিছিল করা হয়। দুপুরে সিটু নেতা অঞ্জন দাস, শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে অটো মিছিল হালাহালি বাজার থেকে কমলপুর পর্যন্ত করা হয়। কমলপুর মহকুমা জুড়ে 1 মে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। তাছাড়া বিলোনিয়া বিভাগের রাজনগরেও যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবসটি। সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি, পরে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির উদ্যোগে রাজনগর পঞ্চায়েত মাঠে হয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান। তাছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হবে একটি বিশাল মশাল মিছিল। এবং প্রায় আমেরিকার 60টি সংগঠন, শ্রমিক সংগঠন সংঘবদ্ধ হয়ে সেই প্রতিবাদ করার জন্য একটা বিরাট জনসভা করেছিল। একই সাথে অমরপুরও মহকুমার বিভিন্ন স্থানে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাত সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন। ঘটনায় নিহত এক মহিলা এবং আহত বেশ কয়েকজন। বিস্ফোরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রমুখ। ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। সতর্কতা জারি করা হয়েছে সর্বত্রই। সাত সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল চেন্নাই সেন্ট্রাল স্টেশন। নিহত এক মহিলা, আহত বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। নিহত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। আজ ভোর 5:20 নাগাদ পৌঁছানোর কথা থাকলেও 7:05 নাগাদ সেন্ট্রাল স্টেশনে ঢুকে বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের S4 ও S5 কামরায় এর মিনিট দশকের মধ্যে বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে 9 নম্বর প্ল্যাটফর্ম ঘিরে রেখে তল্লাশি শুরু করে পুলিশ। আহতদের রাজীব গান্ধী হাসপাতালে কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেয় রেল কর্তৃপক্ষ। এক মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বিস্ফোরণ কাণ্ডে CBCID তদন্তের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। গত মঙ্গলবারে ISI এজেন্ট সন্দেহে একজনকে গ্রেফতার করে তামিলনাড়ু পুলিশ। তার সঙ্গে এই বিস্ফোরণের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। At about 7:15 this morning, 7:15, the train was going from Bangalore to Guwahati, and it arrived at Madras Central Station, Chennai Central Station at 5 minutes past 7 o'clock, and this incident occurred at 15 past 7. The train was already here for about 10 minutes when this incident has occurred. The incident consists of minor intensity blasts in 2 coaches, that is S4 and S5. Both are sleeper class coaches. There have been 2 minor intensity bomb blasts. Unfortunately, one lady, her name is Swati. One lady named Swati, age 22 years, a very young lady, unfortunately has lost her life. বিস্ফোরণের ঘণ্টা 2 পরে ট্রেনের ভিতর লুকিয়ে থাকা অবস্থায় একজনকে আটক করে পুলিশ। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান মোবাইল ফোন ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জয়ললিতা সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্ফোরণের পর নিহত ও আহতদের পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল ও তামিলনাড়ু সরকার। ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। ঘটনার পর তামিলনাড়ুর এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস টার্মিনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলাপাক্কাম পারমাণবিক কেন্দ্রেও। দেশের সবকটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা CID-কে ঘটনার তদন্তভার দিয়েছেন। তদন্তে সাহায্য করবে NIA। রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে মৃতের পরিবারকে 1 লক্ষ টাকা এবং গুরুতর আহতকে 25,000 ও অপেক্ষাকৃত কম আহতদের 5,000 টাকা সাহায্যের ঘোষণা করেছেন। It is a very unfortunate incident happened at Chennai at 7:30 a.m. today. Approximately 10 minutes after the train came to a stop at Chennai Central, 2 minor intensity bomb blasts happened in sleeper coaches S4 and S5. One lady passenger by name Swati, aged around 24 years, lost her life.
তামিলনাড়ু সরকারকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দ্রে। রেলের তরফে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে রেলওয়ে সেফটি সার্দান সার্কেলের কমিশনার এসকে মিউলকে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সব স্টেশন সতর্কতা জারি হয়েছে। 12509 बेंगलोर गुवाहाटी एक्सप्रेस जो वाया चेन्नई चलती है, आज सुबह 7:05 पर चेन्नई सेंट्रल के प्लेटफॉर्म नंबर 9 पर जब पहुंची तो उसके S4 और S5 कोच में 2 धमाके हुए। ये धमाकों की वजह से एक लेडी पैसेंजर स्वाति की डेथ की खबर है और 11 लोग घायल हुए हैं। इसके पीछे कौन है, किस किस्म का ब्लास्ट है, नेचर क्या है, वो सब चीज़ें इन्वेस्टिगेशन के बाद असरटेन करने वाली हैं। कंसर्न एजेंसीज उस काम में लगी हुई हैं। जैसी इन्फॉर्मेशन आती है वो आपको कंसर्न एजेंसीज के द्वारा वो मिल जाएगी। वो दुर्भाग्यपूर्ण है और सरकार को जल्द से जल्द पूरी मालूमात इकट्ठी करनी चाहिए, सच्चाई देश के सामने आनी चाहिए और जो लोग भी जिम्मेदार हैं उनके खिलाफ सख्त कार्रवाई होनी चाहिए। इस तरीके का वाकया ऐसे वक्त में जबकि इलेक्शन चल रहा है बहुत दुर्भाग्यपूर्ण है। किन लोगों ने किया उनका पता देश को चलना चाहिए। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক নবজাতকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় সোনামুড়া থানাধীন দুর্লভনারায়ণ এলাকায় এক নবজাতকের পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনা সোনামুড়া থানাধীন দুর্লভনারায়ণ এলাকায়। জানা যায় আজ বিকেলে দুর্লভনারায়ণ বাজারের পাশের একটি স্থানে একটি নবজাতক শিশুর মাথার একটি অংশ দেখতে পায় এলাকাবাসী। শিশুর দেহ মাটির নিচে পুঁতা থাকলেও মাথার অংশটি উপরে ছিল। দেহটি কুকুরে টানা হিচড়ে করেছিল। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে শিশু 4 থেকে 5 দিনের নবজাতক, তবে মৃতদেহের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে। এদিকে একটা মাথাটা গর্ত ছিল, গর্তটার সামনে একটা ফাইল আসছিল, ফাইলাটার সামনে দিয়া মাথাটা হয়ে আসছিল। ওরে তখন একটা হতম আইসে, এদিকে মানুষ এসে আয়া, তারপরে একটা কুত্তা এসে কুত্তাটা মাথাটা কামড় দিয়া এদিকে লইছে। এদিকে থেকে এবার মানুষ এসে ফাইলাটা উঠেছে, উড়ে এদিকে রাখছে। কুত্তাটা লই গেছে আর কিছু আমরা দিই। অনুমানিক মনে করেন কালকে টালকে এটারে গাড়াইছে। এই বয়স 1 মাসও হইতো না, এরকম হইতে পারে, অত 1-2 দিন এরকম হইতে পারে। এই নবজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। অনেকের ধারণা মেয়ে সন্তান জন্ম হওয়ার হয়তো কেউ এটাকে খুন করে এখানে পুঁতে রেখে দিয়েছে। আবার অনেকের ধারণা শিশুটি হয়তো অবৈধ, তাই লোকলজ্জার ভয়ে একে খুন করে হয়তো পুঁতে রাখা হয়েছে। এমনটাই নানা ধরনের প্রশ্ন উকি মারছে সাধারণ মানুষের মধ্যে। তবে শিশুটি কি ছেলে না মেয়ে তা এখনো বোঝা অসম্ভব। পুলিশ ঘটনা তদন্ত করছে। বিকালবেলা থানাতে ফোন আসলো যে একটা বাচ্চা শিশু ডেড বডি পাওয়া গেছে। আমরা এই খবর শুনিয়ে আমরা দৌড়ে গেলাম। যাওয়ার পর দেখি একটা উর্বর মাটির নিচে, অর্থাৎ মাটি নতুন মাটি ফেলানো হচ্ছে এই জায়গাতে, ওই নিচে একটা ওই পাতিলের ভিতর এই বাচ্চা মৃত শিশুটা ছিল এখানে। তো আজকে এখানে আসার পর শুনলাম একটা কুকুর নাকি এই পাতিলটার থেকে বাচ্চা শিশুটাকে তুললো। তো তুলে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে রাখলো। এমন অবস্থায় পাবলিকরা দেখলো, দেখে খবর দিল। তা আমি আসার পর প্রথমত বাচ্চার যা যা করার আমি তা করলাম, ফটো টটো নিলাম। তো আশা করলাম যে এই এলাকাতে কারোর কোনো সদ্যম বাচ্চা হয়েছে কিনা, তার সৎ কাজ এরকম এই জায়গাতে করছে কিনা, এরকম আমি খবর নিলাম। কেউ স্বীকার করলো না কারোর ঘরের বাচ্চা এরকম হয়েছে বা এটা সৎকার্য করার জন্য মাটির নিচে পুঁতে রাখলো, সেরকম কেউ স্বীকার করে নাই। তাই মনে হয় এটা অবৈধ কোনো সন্তান হবে। তো যাই হোক, এটা তো আমি বলতে পারছি না, তদন্তক্রমে যা হয় তা বেরোবে। তো এখন আমি ময়না তদন্তের জন্য আমি সোনামুড়া হসপিটালে নিয়ে আসলাম এবং হসপিটালের মর্গে এখন রাখলাম। এটা ময়না তদন্ত হবে। না, তার তো কোনো পিতামাতার কোনো খবর পাই নাই, এটা আননোন ডেড বডি হয়ে আছে। আর বয়স অনুমানিক 5 দিন হবে, তার যে 5-6 দিন হবে এরকম তার বয়স হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে ব্যাপক হিংসা ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। আর এর অভিযোগে দিল্লি নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিরোধীরা। যদিও তৃতীয় দফার ভোট অবাধ ও সুষ্ঠু বলেই দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্ত।
পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে ফুটে উঠল হিংসার ছবি। বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের ক্যামেরাবন্দি হলো রাজনৈতিক হিংসা। যদিও এর পুরো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল কুমার গুপ্ত দাবি করছেন ভোট মোটের উপর অবাধ ও সুষ্ঠু। সঙ্গে সঙ্গে পাল্টা জবাবও পেয়েছেন তিনি। প্রত্যেক জায়গাতে ব্রডলি খুব পিসফুলি পোল হচ্ছে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু কমপ্লেন্ট পেয়েছি। প্রত্যেক কমপ্লেন্টের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় দাবি করেন সিইও মিথ্যা কথা বলছেন। ভোরবেলা থেকেই শুরু হয়েছে বিভিন্ন জায়গায় যে ভোট গ্রহণের ব্যাপারে বিশৃঙ্খলা শুরু হয়েছে। বিভিন্ন বুথে আমার বোলপুর সংসদীয় লোকসভা ক্ষেত্রের 7টা বিধানসভা সেগমেন্টেই কম বেশি আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়া, মারধর করে বের করে দেওয়া, অবজারভার, জেনারেল অবজারভার এবং বিশেষ অবজারভার তারা টেলিফোন পর্যন্ত ধরছেন না। এই সমস্ত বুথ যেখানে বুথ দখল হয়ে গেছে, ছাপ্পা ভোট চলছে, সেই সমস্ত বুথে আমরা নির্দিষ্টভাবে তার বুথ নম্বর দিয়ে তালিকা দিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যে এই সমস্ত জায়গায় পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এই নির্বাচনকে বাতিল করে। সকাল থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা ও বুথ দখলের অভিযোগ নিয়ে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের কাছে ছুটে যায় বাম প্রতিনিধি দল। 826টি বুথে পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছেন তারা। 26টা বুথ যেগুলো আমরা রিপোলিং দাবি করেছি, প্রায় 826টা, মানে 5% আরামবাগ বাদ দিলে। সব ক্ষেত্রেই নির্দিষ্ট ঘটনা উল্লেখ করে দিয়েছি। পাড়ায় কিভাবে থ্রেট করা হচ্ছে, বাড়িতে যে মানুষকে ভয় দেখানো হচ্ছে, সবই বলেছি। এরপরও রুট মার্চ করা হয়নি, কেন্দ্রীয় বাহিনী তাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগে দিল্লিতেও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বামেরা। फेज हुआ बंगाल में, इसके अंदर जो प्रबंध करना चाहिए था वो ठीक नहीं हुआ और बहुत बड़ी पैमाने पर हिंसा और वहां पर अब बाद में पता चलेगा रिगिंग की आशंका है। কংগ্রেসেরও দাবি তৃতীয় দফার ভোট লুট হয়েছে। সারদা কাণ্ড থেকে সম্পত্তি কাণ্ড সত্ত্বেই মানুষের মতামত তাদের বিপক্ষে যাচ্ছে, এটা বুঝে আজকে তারা গায়ের জোরে ভার্চুয়ালি লুট করে আজকে তারা জিততে চলেছে। লুট হয়েছে সারা বাংলা জুড়ে আজকে নির্বাচনে, লুট, একদম বাংলা কথায় লুট হয়েছে। নির্বাচন কমিশনের কাছে যে আশা করেছিলাম সেই আশা আমাদের ব্যর্থ হলো এবং আজকে আমি বলবো যে ইলেকশন কমিশন হ্যাজ বিন মিজারেবলি ফেইলড টু কন্ডাক্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আগামী দিনে আমাদের ভাবতে হবে যে এই অবস্থার মধ্যে নির্বাচন আমরা করব কি করব না, এবং নির্বাচন যদি করতে হয় আমাদের সেভাবে প্রতিরোধ করার মানসিকতা নিয়ে, প্রতিহত করার মানসিকতা নিয়ে নির্বাচনে নামতে হবে। কারণ হাজার হাজার ফৌজ আছে ঠিক কথা, কিন্তু সেই ফৌজ যদি রাজ্য সরকার পরিচালনা করে তাহলে সেই ফৌজ কোনোদিন নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবহৃত হবে না। রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপিও। আজ রাজ্য জুড়ে যে 9টি লোকসভা নির্বাচন হয়েছে সেটিকে লোকসভা নির্বাচন না বলে একটি প্রহসন বলাটা বিন্দুমাত্র দ্বিরুক্তি হবে না। অবিলম্বে সমস্ত লোকসভা কেন্দ্রে আমরা পুনর্নির্বাচন দাবি করি। বিরোধীদের দাবি প্রথম 2 দফার ভোটে রাজনৈতিক হিংসা কিংবা বুথ দখল, ছাপ্পা ভোটের ঘটনা সেভাবে ঘটেনি, কারণ উত্তরবঙ্গ কিংবা মুর্শিদাবাদের মতো জেলার তৃণমূলের দাপট খুব একটা নেই। কিন্তু দক্ষিণবঙ্গে যেখানে শাসক দল শক্তিশালী সেখানে ভোট শুরু হওয়া মাত্রই শুরু হলো পেশি শক্তির আস্ফালন। উল্লেখ্য, নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ দাবি করেছিলেন সব রোগের দাওয়ায় তাদের জানা আছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসায় ভরা তৃতীয় দফার ভোটের পর বিরোধীরা প্রশ্ন তুলছে, তাহলে কি রোগের গভীরতা বুঝতে ভুল হয়েছিল নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের, নাকি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ মজুদ থাকলেও তা প্রয়োগ করা হলো না? इसमें मैं सिर्फ इतना ही बोल सकता हूं कि जो भी डिप्लॉयमेंट प्लान है वो हम लोग एक दिन पहले तक नहीं बताते हैं फॉर स्ट्रेटेजिक रीजंस। आज आपको कोई भी डीएम बता देंगे उनका सीपीएफ कहां डिप्लॉयड है। 2009 में जितना सीपीएफ था उससे ज्यादा है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। তেলিয়াবড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লক এলাকার উপজাতীয় অধ্যুষিত এলাকাগুলিতে শোকা মরশুমের শুরুতেই ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া ও আন্ত্রিক। পরিস্থিতি সামাল দিতে এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা নিয়েছে মহকুমা প্রশাসন, কিন্তু এই পরিষেবা দিতে দায়সারা ভাব চিকিৎসকদের।
তেলেমুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লক এলাকার উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শুকা মরশুমের শুরুতেই ম্যালেরিয়া ও আন্ত্রিকের ছড়াছড়ি। পরিস্থিতি সামাল দিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন পাহাড়ি এলাকায় মানুষদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে মুঙ্গিয়াকামি ব্লকের হলদিয়া এডিসি ভিলেজের বাক্সছড়ার নির্জনপাড়া জেপি স্কুলে স্বাস্থ্য শিবির বসে। ম্যালেরিয়া রোগের ওষুধ প্রদান ও রক্ত পরীক্ষার মধ্য দিয়ে ম্যালেরিয়া শনাক্তকরণ ইত্যাদি কর্মসূচি চলে খানিক সময়ের জন্য। লক্ষণীয় বিষয় হলো সেখানে মহকুমা প্রশাসন নির্দেশ দিয়েছিল মুঙ্গিয়াকামি প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি না থাকে। সেই দিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য শিবিরের মতো বিষয়কে প্রাধান্য দিয়েছে ব্লক ও মহকুমা প্রশাসন। কিন্তু বাস্তবে দায়সারা ভূমিকায় বেশ তড়িঘড়ি করে নিয়ম রক্ষার্থে কিছু ঔষধ ও কয়েকজন রোগীর রক্ত পরীক্ষা করে ওষুধপত্র নিয়ে দুপুর 1টা বাজতে না বাজতেই মুঙ্গিয়াকামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তপন বিশ্বাস সহ স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মীদের নিয়ে স্বাস্থ্য শিবির থেকে নিজ নিজ গন্তব্যস্থানে চলে আসে, যা ক্যামেরায় বরাবর ধরা পড়ে। শুধু তাই নয়, বাড়িমুখী চিকিৎসক তপন বিশ্বাস ম্যালেরিয়া রোগের প্রতিষেধক ব্যবস্থা ও এলাকার চিকিৎসা পরিষেবার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে চিকিৎসক তপনবাবু বেশ আমতা আমতা করে সহকর্মীর মুখের দিকে তাকিয়ে এলোমেলো ভাবে খুলে বলেন, যা একজন চিকিৎসক হিসেবে তপন হাসির খোরাক জোগালো। উদ্দেশ্য তো হেলথ চেকআপ করানোর জন্য করা হয়েছে। এখানে কি ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে করেছেন না আপনাদের? না না, ম্যালেরিয়া প্রবণ তো এখানে আমরা পাইনি, তেমন কিছু পাইনি। এখানে তো 63 পেশেন্ট দেখা হয়েছে, তার মধ্যে পেপার 10 জন পেপার ছিল, তার মধ্যে 6 জনকে আমরা পরীক্ষা করেছি, তার মধ্যে 2জনের পিএফ ধরা পড়েছে। আপনারা কোন পিএইচ এর আন্ডার এটা? আপনাদের পিএসসি আন্ডার। আচ্ছা, রোগ থেকে মানুষ পরিত্রাণ পাবে আপনি আশা করেন? ডায়রিয়া থেকে তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, আর আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো ম্যালেরিয়া থেকেও পরিত্রাণ পাওয়া যাবে। প্রতিষেধক ঔষধ হিসেবে কি কি ব্যবস্থা আছে আপনাদের হাতে? আমাদের তো ডিডিটি স্প্রে এটা তো আছে। এলাকায় নিয়মিত হয়? এলাকাতে হয়েছে এরকম? ব্যাপারটা আছে তো, এখন চলতেছে যেটা। এমপিডব্লিউ কি প্রতিদিন করে? হ্যাঁ করে। এ থেকে কি বোঝা যায় না তপন বাবুর মতো চিকিৎসক পদাধিকারী ব্যক্তির কাছ থেকে মুঙ্গিয়াকামের উপজাতি অধ্যুষিত এলাকার মানুষ বাস্তবে কতটা সার্বিক চিকিৎসা পরিষেবা পাবে। এদিকে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা লাটে বললেই চলে। এদিকে রোগীর শয্যার সংখ্যা মাত্র 3টি। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের খোলার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের কোনো বালাই নেই। বেশ মর্জিমাফিক চলে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রচন্ড দাবদাহে এমনিতেই বিপর্যস্ত অমরপুর মহকুমা। অনেক অপেক্ষার পর যদিও বৃষ্টি এলো তাতেও স্বস্তি নেই। প্রবল কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত গোটা অমরপুর মহকুমার। গত কিছুদিনের তীব্র দাবদাহ এবং গরমের পর মঙ্গলবার অমরপুরে নেমে এলো স্বস্তির বৃষ্টি। গত এক পক্ষকাল যাবৎ তীব্র ঝাঁঝালো দহনে জনজীবন বিপর্যস্ত হয়েছিল। কৃষকের মাথায় হাত, জমি ফেটে চৌচির। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে গরমের দাপট ও বাড়তে থাকে। তাপমাত্রা ছিল 40 ছুঁই। বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ে তীব্র বাতাস, মেঘের তর্জন গর্জন থাকলেও বৃষ্টি দেখা মেলাই ছিল ভার। অবশেষে মঙ্গলবার সন্ধ্যার পর রাজ্যের বিভিন্ন স্থানের সাথে মহকুমাতেও শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। প্রচণ্ড বেগে ঝড়ের সাথে ছিল বৃষ্টি, সেই সাথে ছিল শিলাও। প্রায় আধ ঘন্টা ঝড়ের পর শুরু হলো বজ্রগর্জন এবং শিলাবৃষ্টি। 1 ঘন্টা ঝড় বৃষ্টিতে প্রচুর গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতি প্রচুর বাড়িঘরের। ঝড়ের পরও ঘন ঘন বিদ্যুৎ চমক চলে দীর্ঘক্ষণ। বেশ কিছু এলাকায় গাছ বিদ্যুতের খুঁটি ভাঙার, পরিবাহী তার ছেঁড়ার খবর পাওয়া গেছে। ফলে গতকাল প্রায় সারাদিন বিদ্যুৎহীন ছিল অমরপুর শহর এবং শহরতলি। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে কামারিয়া, খোলা, বামপুর, রাসমাটি, মেইলাক শহরতলির এলাকাসহ বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকাতে বাড়িঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। এছাড়াও অমরপুরের বহু প্রাচীন চণ্ডীবাড়ির অবস্থা বেহাল। ঝড়ের তাণ্ডবে মায়ের মন্দিরের নাট মন্দির সহ মূল মন্দিরের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। গত এক পক্ষকাল প্রচণ্ড দাবদাহের পর ঝড় যেমন একদিকে ক্ষয়ক্ষতি বাড়াচ্ছে, তেমনি বৃষ্টিতে তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি নিঃশ্বাস ফেলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি ব্লক এলাকার অন্তর্গত বিলাইহাম ও হাজারাপাড়া সহ আশপাশ এলাকাতে ম্যালেরিয়া ও আন্ত্রিকের প্রকোপে আক্রান্ত শিশু সহ পুরুষ মহিলারা এলাকাবাসীদের চিকিৎসা পরিষেবার সাহায্যার্থে উদ্যোগী হয়েছে মহকুমা প্রশাসন।
তেলেমুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লক এলাকার অন্তর্গত বিলাইহাম ও হাজরাপাড়া সহ তার আশপাশ এলাকাতে ম্যালেরিয়া ও আন্ত্রিকের প্রকোপে শিশুসহ মহিলা পুরুষ উভয়েই রোগে আক্রান্ত। একদিকে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব, অন্যদিকে আন্ত্রিকের ছড়াছড়ি উপজাতি জনপদগুলিতে। মহকুমা প্রশাসন রোগে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালো। তেলেমুড়া শহর থেকে দীর্ঘ 10 কিলোমিটার দূরে বিলাইহাম পাড়াটি। ম্যালেরিয়া ও আন্ত্রিকের খবর আসতেই তেলেমুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য ও মুঙ্গিয়াগামী ব্লক আধিকারিক এল ডার্লং ম্যালেরিয়া ও আন্ত্রিক রোগীদের গাড়ি করে তেলেমুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে রোগীদের আনার পর রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত হওয়ার পর মহকুমা শাসক রোগীদের আর্থিক সাহায্য ও ওষুধপত্র ক্রয় করার ব্যবস্থা করে দেন। এদিকে হাজরাপাড়াতে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে জয়ন্ত রিয়াং নামে এক শিশুর মৃত্যু ঘটে। তবে তেলেমুড়া গ্রামে